ফুটবল বিশ্বকাপে স্পেনের দুর্দান্ত সাফল্যে যখন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা উচ্ছ্বসিত, তখন বাংলার ফুটবলের বর্তমান অবস্থাও নতুন করে আলোচনায় উঠে আসছে। একসময় ভারতীয় ফুটবলের প্রাণকেন্দ্র ছিল বাংলা। শৈলেন মান্না, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্তদের মতো কিংবদন্তির জন্ম দেওয়া এই বাংলায় আজ নতুন তারকা খুব কমই উঠে আসছেন। কেন হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম গোঘাটের কামারপুকুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক মধুসূদন নন্দীর সঙ্গে। সংগ্রাম করেই তিনি কামারপুকুর থেকে কলকাতার ময়দানে পৌঁছেছিলেন। 1984 সালে এরিয়ান ক্লাবের হয়ে খেলার সুযোগ পান এবং প্রথম ডিভিশন লিগেও নিজের দক্ষতার পরিচয় দেন। পরবর্তীকালে চোটের কারণে প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়লেও কোচিং ও ধারাভাষ্যের মাধ্যমে আজও ফুটবলের সঙ্গেই যুক্ত রয়েছেন। বর্তমান ফুটবল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মধুসূদন নন্দী বলেন, মোবাইল ও ডিজিটাল বিনোদনের কারণে মাঠমুখী হওয়ার প্রবণতা কমছে, অথচ গ্রামের প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসী সমাজে অসংখ্য প্রতিভা লুকিয়ে রয়েছে। সঠিক প্রশিক্ষণ, পুষ্টি, আর্থিক সহায়তা ও পরিকাঠামো গড়ে তুলতে পারলেই বাংলার ফুটবল আবার হারানো গৌরব ফিরে পেতে পারে। নতুন প্রজন্মের প্রতি তার আহ্বান, নিয়মিত মাঠে নামো, কঠোর পরিশ্রম করো এবং কখনো স্বপ্ন দেখা বন্ধ করো না। এখন শুনুন তার নিজের লড়াই আর বাংলার ফুটবল নিয়ে তিনি কি জানালেন। ফুটবলের প্রতি ভালোবাসা বলতে, তখনকার দিনে আমরা ক্লাস যখন আমরা পড়ি তখন থেকেই ফুটবলের সঙ্গে ভালোবাসা আসে। তারপর গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে যখন কামারপুকুর মিশন স্কুলে এলাম, কত সাল সেটা? 78 সালে যখন মিশন স্কুলে এলাম, তখন মিশন স্কুলের সাথে তখন বড় বড় স্কুলের খেলা হতো। সেই থেকে একটা খেলার প্রতি ভালোবাসা এলো। তখন গ্রাম্য অর্থনীতির পরিস্থিতি খুব খারাপ ছিল। একদিন দুদিন প্র্যাকটিসে কামারপুকুর মিশন স্কুল মহারাজ স্বামী বিষ্ণুদেবানন্দ, উনি আমার খেলা দেখে বললেন যে, তুই ভাত খেয়ে এসেছিস? তখনকার দিনে আমাদের অধিকাংশ দিনই সত্যি কথা বলতে কি ঠিক 9টার মধ্যে 9:30 মধ্যে রান্না করে খেয়ে স্কুলে আসা হতো না। তো সাইকেল ছিল না, হেঁটে হেঁটে আসতে হতো। আমার 10 ঘরাই বাড়ি, কামারপুকুর 10 ঘরা, ওখান থেকে আমাদেরকে হেঁটে স্কুলে আসতে হতো। আর এই খেলা দেখে মহারাজ আমাকে হোস্টেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছিলেন। তারপরে 7, 8, 9, 10 আমি 7 থেকেই মিশন স্কুলে রেগুলার প্লেয়ার ছিলাম এবং মিশন স্কুলকে এই কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘের টুর্নামেন্টে আমি 3 বছর চ্যাম্পিয়ন করেছিলাম। আর ওই খেলা থেকেই আমার সূত্র হচ্ছে কলকাতার মাঠ, আমার সূত্র হয়েছিল। কারণ মহারাজ বলেছিলেন, তখন যিনি আইএফএস সেক্রেটারি ছিলেন অশোক মিত্র, উনি এরিয়ান্স ক্লাবেরও সেক্রেটারি ছিলেন এবং আইএফএস সেক্রেটারি ছিলেন। তা মহারাজ বলেছিলেন, তুই কি কলকাতা মাঠ যাবি? আমি তাহলে তোকে সুযোগ করে দিতে পারি। 1984 সাল, পায়ে হাওয়াই চপ্পল। তখন আমাদের সত্যি কথা বলতে কি সেই সময় বুট কেনাও খুব কষ্টদায়ক ছিল। ওইখান থেকেই আমার পরিচিতি, ওইখান থেকেই কলকাতার মাঠ। কলকাতার মাঠে কতদিন খেলেছেন? তবে কলকাতার মাঠে 1984 আমি আপনার একদম নভেম্বর ডিসেম্বরে আমি কোলফিল্ডের একটা জামশেদপুর বোকারো টুর্নামেন্ট একটা হয়েছিল। আমি এরিয়ান্সের হয়ে গেছিলাম। কোলফিল্ড এক্সপ্রেসে ধানবাদে নেমে আমাদেরকে যেতে হয়েছিল। দিল্লি স্পোর্টসের সাথে আমাদের খেলা ছিল। তখন আমাদের টিমে হেভিওয়েট প্লেয়ার ছিল অমিত ভদ্র, অচিন্ত বেলেল, সুমিত মুখার্জি, মাধব পান, পার্থ দে, মানে খুব হাই লেভেলের প্লেয়ার ছিল। সন্দীপ মুন্সি, ওনাদের সঙ্গে খেলেছেন? হ্যাঁ, ওদের সাথে খেলেছি। আর আমি যে এরিয়ান্স খেলতাম, ওই এরিয়ান্স মাঠটা হচ্ছে অর্ধেকটা ইস্টবেঙ্গল আর অর্ধেকটা হচ্ছে আপনার এরিয়ান্স। প্র্যাকটিস একসাথেই হতো। ওরা ওদের দিকটা প্র্যাকটিস করতো, আমরা আমাদের দিকটা করতাম। আমাদের নিজস্ব টেন্ট, আমাদের সকালবেলা
আপনার প্র্যাকটিসে যাওয়ার সময় আমাদেরকে সকালবেলা ওখানে আমাদের চা বিস্কুট থাকতো, আপনার টিফিন ছিল প্রতিদিন 2টো করে ডিমের পোচ, কলা, আপনার 9টার সময় লেমন ট্রি, খাওয়া দাওয়া সব ঠিক ছিল। আর মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যে কোনো মাঠে খেলা হলে তখন ইডেন গার্ডেন ছিল, তখন সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন ফুটবল শুরু হয়নি। সেই সময় সমস্ত মাঠের খেলা দেখার আমাদের একটা প্লেয়ার্স কোটা ছিল, আমরা সবমাটি খেলা দেখতাম। আপনার কোনটা পছন্দ, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি মোহনবাগানের সাপোর্টার। আচ্ছা, এই 10 থেকে এই যে প্রত্যন্ত গাঁও এখান থেকে উঠে আপনি কলকাতায় খেললেন, তো আপনার কোচ কে ছিলেন বা কোথায় প্র্যাকটিস করতেন? আমার প্রথম জীবনে আমার কোচ ছিলেন আমাদের স্কুলের দয়াল শরণ বাগ। দয়ালদা মারা গেছেন কামারপুর মিশন স্কুলে, কামারপুকুর মিশন স্কুলের। তারপরে অমিয় সরকার, যেটা কি এখন বহুমুখী শিক্ষা যেটা হয়েছে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, অমিয় সরকার। আর ছিলেন চিত্তরঞ্জন চক্রবর্তী। এরাই আমার গুরুদেব। এদের কাছ থেকে আমি যেটুকু খেলা শিখেছি। তারপর মিশন স্কুল 1982 সালে কোচ নিয়ে এলেন অশোক নাগকে। অশোক নাগ কলকাতা মাঠের প্রতিষ্ঠিত কোচ ছিলেন। তারপরে আমাকে 1982 সালে কামারপুকুর মিশন স্কুল আমাকে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার দিয়েছিলেন। মনে আছে তখন বিখ্যাত ফুটবল প্লেয়ার মোহনবাগান, ইস্টবেঙ্গল, যিনি একসময় দাপিয়ে খেলেছেন, ভারতীয় টিমেও খেলেছেন, সুরজিৎ সেনগুপ্ত, ওনার হাতে আমার পুরস্কার আছে। মিশন স্কুলে দিয়েছিলেন, উনি পুরস্কার বিতরণের সবাই উপস্থিত ছিলেন আর কি কামারপুকুরে। তবে তখনকার দিনে গ্রাম বাংলার ছেলেদের কলকাতা মাঠ মানে খুব বাবা, কাকা, দাদা না থাকলে ওই জায়গায় স্ট্যান্ড করা খুব মুশকিল। মানে প্রথম যখন আমি এরিয়ান্সে সই করলাম 1984-85, তখন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে যে তুমি কোন ক্লাব থেকে এসছো। মাঠে প্র্যাকটিস করছি, আমাকে যে আমি কোনো ক্লাব থেকে আসিনি, আমি মিশন স্কুল থেকে আমি এসেছি। তা প্রথমে 5-7টা ম্যাচ আমাকে চান্স দিল না। 5-7টার পর আমার মনে আছে 1985 সালে আমি প্রথম লিগ খেলি। আমি টালিগঞ্জের বিরুদ্ধে খেলছিলাম। আমি এগেনস্টে টালিগঞ্জ ছিল, আমি ছিল এমেরিয়ান্স। আমার পজিশন হচ্ছে লেফট উইং। তখন ফুটবলে গোলরক্ষক, ডিফেন্স, লিংম্যান আর স্ট্রাইকার বা লেফট আউট, লাউট আউট বলতো। আমি লেফট উইংই খেলতাম। সেই খেলায় আমরা জিতেছিলাম, কিন্তু গোল আমি করতে পারিনি। লিগ খেলেছিলাম, আইপিএসএলে জুনিয়র দলের চান্স পেয়েছিলাম। যাই হোক, সেভাবে পরিচিতি না থাকার জন্য কিছু করতে পারিনি। আপনার জীবনে শেষ মাঠ কোথায় খেলেছেন? আমার লাইফের শেষ মাঠ আমি খেলেছি উচালন মাঠ। উচালন মাঠেই আমার জীবন শেষ হয়ে গেছে। উচালন মাঠে সেটা কত সালে? আমি 1995 সালে উচালন মাঠে ব্যাঙা বাতানল ভার্সেস শেয়ারা বাজারের ফাইনাল খেলা হচ্ছিল। আমি ব্যাঙা বাতানলে খেলতে গেছিলাম। আপনার হাতে একটা সেই সময় চোটও লেগেছিল। ফার্স্ট হাফটা ড্র ছিল, ফাইনাল খেলা। সেকেন্ড হাফে খেলতে গিয়ে রাইট উইং বনে আমি স্পট করেছিলাম, প্রায় ইচ্ছাকৃতই বলবো। যে আমার দেখতে পাচ্ছেন হাতটা রেডিয়াশনটা মাঠেই আমার ওখানেই ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ওখান থেকে ওরাই কাউন্সিল খুব ভদ্র উচ্চারণ, ওরা আমাকে 4 চাকায় করে নিয়ে এসে আরামবাগ নিয়ে এসেছিলো। ট্রিটমেন্ট করলাম, ভালো ভালো জায়গায় ট্রিটমেন্ট করলাম। কিন্তু এটাও বলি, দুর্ভাগ্য। আপনি এত ক্লাবে খেলেছেন, তো ক্লাবের পক্ষ থেকে কোনো সুপারিশ পাননি কোথাও অপারেশন করাবার জন্য? আসলে এটা ঠিকই বলেছেন, তখন ক্লাবগুলোর আর্থিক পজিশন খুব খারাপ ছিল। ক্লাবগুলো এত আর্থিক খারাপ ছিল পজিশন, তাদের পরিকাঠামোই ঠিক নেই। আপনার যেরকম যে ফুল ট্রিটমেন্ট হয়েছিল, তৎকালীন যে প্রশাসন বা যে সরকার ছিল বামফ্রন্ট, সেখানে কোথাও জানিয়েছিলেন? বামফ্রন্টকে জানিয়েছিলাম, বামফ্রন্ট সরকার কোনো সাহায্য সহযোগিতা করে না। মানে হাতটাই আপনার খেলা শেষ করে দিল। হ্যাঁ, আমার জীবনটা হাতটাই শেষ করলো। তারপরে তো আমি শুনেছি আপনি বিভিন্ন জায়গায় কোচিং দেন, এখনো কি সেই প্রসেস আছে? আসলে ঠিকই বলেছেন, রক্তে ফুটবল।
যেখানেই ফুটবল হয় ফুটবলের টানে ফুটবলের ভালোবাসায় চলে যায়। এখন আমাদের এখানে একটা স্কুল আছে KRV একাডেমি বলে, ওই স্কুলে আমি সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করাই। শ্রীপুর মাঠে প্রতিদিন সকালে যাই, যে কটা ছেলে থাকে প্র্যাকটিস করাই, মানে একদম ছোট থেকেই বাচ্চাদের প্র্যাকটিস করাই। মানে ওদেরকে প্র্যাকটিস করিয়ে নিজের মনটা একটু ভালো থাকে, কারণ আমার ফুটবল খেলতে গিয়ে তো লাইফ শেষ। এখানে যদি কেউ একজন কোনো দিন যদি কলকাতা মাঠে কি বাংলা দলে খেলে, সেদিন আমারও ভালো লাগবে যে আমি যেটা পারিনি সেটা আমার যদি কোনো ছাত্র যদি কলকাতা মাঠ খেলে সেটা দেখে আমারও একটা সান্ত্বনা হবে। এইভাবেই এখনও প্র্যাকটিস করাই। আর যেটুকু বিভিন্ন ক্লাব আমাকে ফুটবলের ধারাভাষ্যকারী হিসেবে ডাকে। বাস্তব কথা বলি, কেউ তেল খরচ দেয়, কেউ দেয় না। আমি কোনোদিন কাউকে কিছু বলি না, যেটা একটু ভালোবাসি। এটা আমার পেশা নয়, আমি নেশাতে যাই, কেউ সম্মানও দেয়। যাই হোক, অনেক ছাত্রছাত্রী আছে যারা দেখুন এখন ফুটবল থেকে অনেক বিমুখ আছে, বা আবার কেউ এরকম আছে পড়াশোনা করতে পারছে না অথচ ফুটবল খেলছে, তো তাদের জন্য কি বিশেষ কিছু ভাবছেন? এটা কিন্তু সঠিক কথা। আমরা এখন এই রোদে, আমি যখন প্র্যাকটিস করাই আমার KRV একাডেমিকে, কিছু ছাত্রছাত্রীকে দেখি তাদের একটুতেই চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। এক পাক দৌড়ালেই বলছে স্যার আর পাচ্ছি না। আবার কিছু ছাত্র আছে তারা বলছে স্যার আরও কিছুক্ষণ খেলার। এটা কিন্তু আছে, কিন্তু বর্তমান এরকমও ছাত্র আছে যারা ধরুন 7-8 পর্যন্ত পড়েছে, ভালো খেলে, এখনো খেলে, কিন্তু যেহেতু পড়াশোনা করে না সেই জন্য খেলার সুযোগ পায় না। তো তাদের জন্য কি বিশেষ টুর্নামেন্টের কথা ভাবছেন কিছু? তাদের জন্য এক জায়গায় নিয়ে এসে বিশেষভাবে প্রশিক্ষিত করে তাদেরকে হ্যাঁ, ভবিষ্যতে এটা আমাদের কামারপুকুরে কয়েকটা ক্লাব আছে, তাদেরকে বলেছি। আপনি কোন ক্লাবের সেক্রেটারি? আমি ফুটবলের সেক্রেটারি কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘের। আর আমি আরামবাগ মহকুমা ক্রীড়া সংস্থার আমি কর্মকর্তা। আপাতত আগে আমাদের গোঘাট 2 ব্লকে ছিল, গোঘাট 2 ব্লকে এখন খেলাধুলা প্রায় উঠে গেছে। আগে 100-এর উপর টিম নিয়ে আমরা খেলা করাতাম। তো এই খেলাধুলা থেকে সমাজের এই বিমুখটা কি কারণে ফুটবল থেকে, এটা কি মনে করছেন আপনি? আরেকবার বলুন। বিশেষ করে ফুটবল থেকে সমাজ যে বিমুখ হয়ে যাচ্ছে খেলাধুলা থেকে, এর কারণটা কি? ফুটবল থেকে আজকাল যুব সম্প্রদায় সরে যাচ্ছে, এটা বাস্তব কথা। আদিবাসী ম্যাক্সিমাম আসছেন, এটা আমার ব্যক্তিগত মত। এই ধরুন ছাত্রছাত্রী যখন ভালো পড়াশোনা করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে ছুটছে, আর যখন কোনো ভালো প্লেয়ার ভালো ফুটবল খেলছে, কোনো সরকার কিন্তু সেই প্লেয়ারটাকে যখন উঠছে, এই দেখুন এখানে কামারপুকুরে বেশ কিছু ছেলে আছে আমি জানি, তারা কলকাতার মাঠে সকাল ভোর 5টা থেকে সাইকেল নিয়ে আরামবাগ যায়, কিন্তু তাদেরকে কেউ কিন্তু 10 পয়সা হেল্প করে না। হয়তো যখন সে বাংলা দলে বা মোহনবাগানে খেলবে তখন দেখবেন প্রচুর লোক এসে তাকে বলবে বাহ বিরাট ব্যাপার, কিন্তু তার এই যে স্ট্রাগল করছে সেই সময় যখন সে লড়াই করছে, তার কাছে যদি একটা বুট দিতে পারে সে খেলবে। কোনো সরকারি, তো এটা আপনার কি মনে হয় না যে এলাকায় এই বিষয়ে বিশেষ সচেতনতা, বা যারা ফুটবল খেলছে আমার মনে হয় বিশেষ উদ্যোগ নিয়ে কিছু ক্যাম্প তৈরি করা, ঠিকই বলেছেন, সাহায্যের জন্য কিছু করা, এটা কি উচিত? আমার মনে হয় না একটা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি, একটা ব্লক স্তর থেকে হলেও একটা প্লেয়ার্স কোটা অন্তত করা দরকার। আপনি তো মহকুমা ক্রীড়া দপ্তরের সঙ্গে কিছু আছেন, সেখানে কি বিষয়টা ভাবাবেন ভবিষ্যতে? এটা যদি আপনার যদি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো যদি স্পোর্টসের কোটা করে, ধরুন স্পোর্টসের কোটা যদি কারো সার্ভিস হয়, তাহলে কি হয়, সে ভাববে এদেরকে এই ছেলেরা তো খেলাধুলা করে চাকরি পেয়েছে, তাহলে আগ্রহ বাড়বে, প্লেয়ার তৈরি হবে, বিভিন্ন ক্লাব কোচিং করালে সেখানে বহু ছেলে হবে। আমার মনে হয় আমি যখন 1950 আমি যখন এরিয়ান খেলতাম, তখন কিন্তু প্লেয়ার্স কোটা ছিল, রেলে ফেলে বিভিন্ন দপ্তরে একটা প্লেয়ার্স কোটা থাকতো। জানি না এখন আছে কিনা, আমি তো টাচে নেই। তবে আমার গ্রাম বাংলা থেকে যদি এরকম কোনো প্লেয়ার্স কোটা থাকে, সে পঞ্চায়েতই হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদই হোক, এটা বর্তমান যে সরকার আছেন সরকার বাহাদুরকে বলবো যে সত্যি তাই বাস্তবে প্লেয়ার কিন্তু আমাদের গ্রাম বাংলা থেকে সেভাবে উঠছে না।
হয়তো ক্লাবগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে, কোনো কোনো ক্লাব হয়তো কোচিং করাচ্ছেন, কিন্তু আরও যদি বেশ কিছু ক্লাব কোচিং করান, সেখান থেকে প্লেয়ার উঠে এলে তবে তো আমাদের বাংলার লাভ, আমাদের অঞ্চলের লাভ। এই ফুটবলকে নিয়ে সমাজে কি বার্তা দেবেন, এবং যারা ফুটবল প্রেমী বা ধরুন যারা ফুটবল খেলতে পারছে না, কোচিং নিতে পারছে না, পড়াশোনা ঠিকমতো করেনি বা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন অ্যাকচুয়ালি বলেন? আমার মনে হয় যে খেলাধুলার সাথে পড়াশোনা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ আমরা বিগত দিনে বা এখনও দেখি যারা দেখবেন খুব উঁচু লেভেলে গেছে প্লেয়ার, তারা কিন্তু পড়াশোনাতেও ভালো। হ্যাঁ যায়, কিন্তু আমি একটা নির্দিষ্ট এক শ্রেণীর কথা বলছি, আদিবাসী সম্প্রদায়, তারা পড়াশোনা করতে পারে না কিন্তু এখনো ভালোভাবে খেলে। এখন আদিবাসী ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে। আপনি বিভিন্ন মাঠে তো যান, আমি দেখবেন সব মান্ডি, হাঁসদা, মুর্মু। আমরা কিছুদিন আগেই আমরা দেখলাম পত্রিকাতে, টিভিতে, বিভিন্ন চ্যানেলে দেখবেন চাক্কু মান্ডি, আপনার রবি হাঁসদা, এরা কিন্তু বাংলাকে 33 বার সন্তোষ ট্রফি দিল। তাহলে আমাদেরই ঘরের ছেলে, আমাদেরই, তারা যেমন, তাদেরকে দেখে এখন কিছু ছেলে কিন্তু উৎসাহ পাচ্ছে যে ঠিক আছে, এরা যদি কলকাতার মাঠ খেলে, বাংলা খেলে চাকরি পায়, তাহলে আমরা কেন পাবো না। সুতরাং যেখানে খুচখাচ কোচিং ক্যাম্প হচ্ছে, সেখানে কিন্তু কিছু ছেলের ভিড় হচ্ছে। যেমন আপনি দেখবেন তারাহাটে একটা কোচিং ক্যাম্প হচ্ছে, আপনার এখানে আমাদের গোঘাটে রেনবো একটা কোচিং ক্যাম্প করছে, আমাদের কামারপুকুর কলেজ মাঠে একটা কোচিং ক্যাম্প চলছে। তাহলে এইভাবে যদি কোচিং ক্যাম্পগুলো, ম্যাক্সিমাম কিন্তু জেনারেল প্লেয়ার খুব কম, আমরা লক্ষ্য করছি ম্যাক্সিমাম আদিবাসী সম্প্রদায়। সেটা হচ্ছে আমি বলতে চাইছি যারা ফুটবল প্রেমী এবং যারা প্লেয়ার, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই সকাল বিকাল ফুটবল প্র্যাকটিস করতে হবে। ফুটবলটা যদি তারা প্র্যাকটিস করে, তারা হয়তো পড়াশোনায় খুব ভালো না, সেটা এমন কিছু ব্যাপার না, কিন্তু ফুটবল খেলে যদি রবি হাঁসদা যদি বাংলা দলে সন্তোষ ট্রফি এনে দিতে পারে, তাহলে আমরাও একদিন আমাদের এই বাংলা থেকে, গোঘাট থেকে গিয়ে আমরাও কলকাতা মাঠে খেলতে পাবো। তাদেরকে বলবো ভালো ভালো প্র্যাকটিস করতে, এবং যেখানে কোচিং ক্যাম্প হচ্ছে সেখানে যোগাযোগ করতে। আর কলকাতা মাঠে এখন প্রত্যেকের সাথে টুকটাক যোগাযোগ আছে, ভালো খেললে তাদেরকে কলকাতা মাঠে সুযোগ করে দেওয়ার এখন বহু লোক আছে। আগে খুব কষ্টদায়ক ছিল, এখন কিন্তু সুযোগটা আছে। তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে প্র্যাকটিস করতে, অনুশীলন করতে, এবং মোবাইল থেকে একটু দূরে সরে থাকতে। আমাদের এই বিশেষ প্রতিবেদন দেখে যদি কোনো প্লেয়ার আপনার সাথে যোগাযোগ করে, আপনি সাহায্য করবেন তাদের? অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কলকাতার মাঠে এখনও যোগাযোগ আছে, এবং এখানে যারা কোচিং করায় যদি ভর্তি হতে চাই, আমিও সকালে একটা কোচিং করাই, অবশ্যই আসতে পারে। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা একটু বলুন। আমার নাম মধুসূদন নন্দী, কামারপুকুর স্টেট ব্যাংকের পাশে আমার বাড়ি। আমার ফোন নাম্বার 9735801567। আরেকবার রিপিট করুন। ফোন নাম্বার 9735801567। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।